ভাবলে অবাক হবেন যে আজ যে চীন আমেরিকাকে টাক্কা দিচ্ছে, মাত্র 40 বছর আগেও তারা ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। 1978 সালেও চীনের 90% মানুষ জানতো না পরের বেলার খাবার কোথা থেকে আসবে। সাইকেল ছিল তাদের আভিজাত্যের প্রতীক, আর আজ তারা বুলেট ট্রেন আর স্পেস স্টেশনের মালিক। ডেং জিওম্পি যখন চীনের দরজা পৃথিবীর জন্য খুলে দিলেন, তখন শুরু হলো এক নীরব বিপ্লব। কোটি কোটি মানুষকে দরিদ্রের হাত থেকে বের করে আনার এই বিশ্ব রেকর্ড পৃথিবীর ইতিহাসে আর নেই। তাহলে কিভাবে চীন মাত্র 4 দশকে একটি ভিক্ষার ঝুলি ছেড়ে বিশ্বের সিংহাসনে বসেছে? কেনই বা চীন এত গরিব ছিল, আর কিভাবে এই চীনের এত উত্থান? আসলে চীনের এই দারিদ্রতার মূলে রয়েছিল রাজনৈতিক এবং ভুল অর্থনৈতিক পরিকল্পনা। 1949 সালে পিপলস রিপাবলিক অব চায়না গঠিত হওয়ার আগে দেশটি দীর্ঘকাল গৃহযুদ্ধ ও জাপানিদের আক্রমণে ক্ষতবিক্ষত ছিল। এর ফলে অর্থনীতি ও অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। 1958 থেকে 1962 সাল পর্যন্ত মাও সেতুং পরিচালিত করেন গ্রেট লিপ ফরওয়ার্ড। তিনি চেয়েছিলেন শিল্পায়নে ব্রিটেন কিংবা আমেরিকার শিল্পায়নকে 15 বছরের পেছনে ফেলে দিতে। এই পরিকল্পনায় গ্রামের সব ব্যক্তিগত জমির মালিকানা কেড়ে নিয়ে সরকারের অধীনে বড় বড় কমিউন গঠন করা হয়। হাজার হাজার কৃষককে একসাথে থাকতে কাজ করতে বাধ্য করা হয়। ঘরে ঘরে ইস্পাত উৎপাদন করতে বাধ্য করা হয়। ফলে তারা তাদের বাড়ির পেছনে ছোট ছোট চুল্লি বানিয়ে নিজেদের ঘরের হাড়ি পাতিল, নাঙ্গল, এমনকি দরজার হাতল গলিয়ে ইস্পাত তৈরি করত। কিন্তু এই ইস্পাত ছিল খুব নিম্নমানের এবং ব্যবহারের অনুপযোগী। সরকার কৃষকদের উপর অবাস্তব কৃষি ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল এবং ওর পেস্ট ক্যাম্পেইন নামে লক্ষ লক্ষ চড়ুই পাখি নিধন করেছিল। কারণ সরকার মনে করেছিল এই চড়ুই পাখিগুলো তাদের ফসল ধ্বংস করছে। কিন্তু বিপরীতে পঙ্গপালের উপদ্রবে ফসল পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। ফলে 1959 থেকে 1961 সাল পর্যন্ত চীন দেখেছে পৃথিবীর ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে 3 থেকে 4.5 কোটি মানুষ মারা গেছিল। 1978 সালে মাও সেতুং এর মৃত্যুর পর ডেং জিওপিং ক্ষমতা দখল করেন। তিনি ওপেন ডোর পলিসি চালু করেন। তিনি ঘোষণা দেন, ইট ম্যাটার্স নট ওয়েদার দ্য ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট সো লং অ্যাজ ইট ক্যাচেস মাইস। অর্থাৎ কমিউনিজম না ক্যাপিটালিজম সেটা ব্যাপার না, যতক্ষণ পর্যন্ত অর্থনীতি সচল থাকে। তিনি শেনজেনের মতো শহরগুলোকে ইকোনমিক জোন ঘোষণা করেন এবং বিদেশি কোম্পানিগুলোকে বলেন, তোমরা আমাদের দেশে আসো, সস্তায় জমি এবং শ্রমিক দেব, তোমরা কলকারখানা বানাও। যে কোনো উন্নতি দেশই তার উন্নতি শিখরে পৌঁছেছে শিক্ষার মাধ্যমে, কিন্তু চীন এই শিক্ষাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করেছে। তারা চিন্তা করেছে শুধু ডিগ্রিধারী বেকার বানিয়ে দেশের অর্থনীতিকে সচল করা যাবে না। তাই প্রথাগত শিক্ষা চেয়ে তারা কারিগরি এবং ভোকেশনাল শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা বিশাল জনসংখ্যাকে কেবল শিক্ষিত করেনি, বরং তৈরি করেছে দক্ষ কর্মী বাহিনীতে। তারা দেশে হাজার হাজার টেকনিক্যাল কলেজ গড়ে তোলেন, কারিগরি শিক্ষাকে প্রধান অস্ত্র বানান। কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্ররা স্কুল কিংবা কলেজ শেষে সরাসরি কারখানায় যোগ দিতে পারত। চীনা সরকার তাদের মোট জিডিপি 4%-এরও বেশি শিক্ষা এবং গবেষণায় ব্যয় করেন, যা টাকার অঙ্কে $850 মিলিয়ন বেশি। ফলে চীনে শিক্ষার ব্যাপক পরিবর্তন হয়। 1982 সালে যেখানে চীনে শিক্ষার হার ছিল 65.5%, 2018 সালে সেটি পৌঁছায় 96.84%। আর ফলাফল হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিতে চীন টেক্কা দিচ্ছে আমেরিকার মতো শক্তিকে। হুয়াওয়ের 5G প্রযুক্তি আমেরিকার চেয়ে অনেক বেশি এগিয়ে। ফলে আমেরিকা বাধ্য করছে তাদের মিত্র বাহিনীকে হুয়াওয়ে বর্জন করতে, কারণ তারা জানে এই প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ করবে পুরো বিশ্বের ডেটা তাদের হাতে থাকবে। আমেরিকা যদি চ্যাটজিপিটির কথা বলে, চীন বলে ডিপসিকের কথা। 1978 সালের কথা চিন্তা করুন, যখন পুরো দেশের অর্থনীতি ছিল মাত্র $150 বিলিয়ন, যা আজকের দিনে অনেক ছোট কোম্পানির আয়ের চেয়েও কম। তখন একজন চীনা নাগরিক বছরে আয় করত $155। কিন্তু আজ চীন $20 ট্রিলিয়ন এক অতিকায় অর্থনৈতিক দানব, আর মাথাপিছু আয় ছাড়িয়েছে $13,000 অঙ্ক। পৃথিবীর 140টিরও বেশি দেশের প্রধান বাণিজ্যিক পার্টনার এখন বেইজিং। তাই আমেরিকা ও চীনের মধ্যে একটি অদৃশ্য যুদ্ধ দেখা যাচ্ছে। 2025 সালে শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় ট্যারিফ যুদ্ধ। আমেরিকা এবং চীনের আক্রমণ পাল্টা আক্রমণে আমেরিকা চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে 145 গুণ। কিন্তু এই চীন আর সেই চীন নেই
যারা মুখ বুঝে সব সহ্য করেছিল এক সময়। চীন কেবল পাল্টা শুল্ক বসালো না, আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ র ম্যাটেরিয়াল রপ্তানি বন্ধ করে দেয় চীন। ফলে আমেরিকার হাইটেক কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়লো, আর চীন আমেরিকার বাজার হারিয়ে ইউরোপে তাদের রপ্তানি বাড়িয়েছে বহুগুণ। আর এর ফলাফল রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্ধৃত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাসী দেখেছে আমেরিকা কিভাবে ডলারকে অস্ত্র বানিয়ে একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আর এই ভয় থেকেই অনেক দেশ ডলারের বিকল্প খুঁজছে। চীনের ইউয়ান কি পারবে ডলারের মতো নিরাপদ আশ্রয়ের জায়গা নিতে? চীনের হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ডিজিটাল ইউয়ান, যা আমেরিকান ব্যাংকিং সিস্টেম সুইফট কে এড়িয়ে সরাসরি লেনদেন করতে পারে। মনে রাখবেন, ডলারের পতন মানে কেবলমাত্র একটি মুদ্রার পতন নয়। ডলারের পতন মানে হচ্ছে বিশ্ব নেতৃত্বে আমেরিকার পতন। আর এই একটা সুযোগের জন্যই চীন গত 40 বছর ধরে অপেক্ষা করছে।